আসসালামু আলাইকুম। আশা করি সবাই বেশ ভালো আছেন, সুস্থ আছেন। আমি ডক্টর রূপা বলছি। আজ এখানে হলিডে, সো ভাবলাম যে চলেন আপনাদের সাথে আজকে হৃদরোগ নিয়ে কিছু কথা বলি। হৃদরোগের ঝুঁকিতে কারা আছেন এবং কী, কী উপসর্গ হলে পরে আপনি বুঝতে পারবেন যে আমার হৃদরোগ হতে যাচ্ছে বা হতে পারে। তো আসলে কারা হৃদরোগের ঝুঁকিতে আছেন? সবচেয়ে বেশি ঝুঁকিতে যারা আছেন তারা হলেন ডায়াবেটিসে যারা আক্রান্ত, তাদের হৃদরোগের ঝুঁকি অনেক বেশি। তারপরে আছে যাদের হাই ব্লাড প্রেশার আছে, তারপরে হলো কিডনিতে প্রবলেম আছে, আহ, তারপরে হচ্ছে যে যাদের ফুসফুসের প্রবলেম আছে, অথবা হচ্ছে যাদের ফ্যামিলি হিস্ট্রি আছে হৃদরোগের, বাবা মা ভাই বোন, তাদের ফ্যামিলি হিস্ট্রি আছে হার্ট ডিজিজের, অথবা হলো যে সাডেন ডেথ আমরা যেটা বলি যে হঠাৎ মৃত্যু। আহ, অবশ্যই আপনার বাবা মা ভাই বোনের মধ্যে ঘুমের মধ্যে মৃত্যু, এই ধরনের যাদের ফ্যামিলি হিস্ট্রি থাকে তারা আসলে হৃদরোগের ঝুঁকিতে থাকেন। এবং হৃদরোগের যে উপসর্গগুলো আমরা নর্মালি বলে থাকি, প্রধান যে ফার্স্ট সিমটমটা আমরা বলি যে চেস্ট পেইন, বুকে ব্যথা। হঠাৎ করে কোনো ভারী কাজ, পরিশ্রমের কাজ করলে আপনি লক্ষ্য করলেন যে আপনার বুকের মাঝখানটায় অথবা বুকের বাম পাশটায় চাপ দিয়ে একটা ব্যথা হচ্ছে, এবং ব্যথাটা হচ্ছে যে অনেক সময় আপনার চোয়ালে এবং বাম হাতে ছড়িয়ে যাচ্ছে। এবং এই ব্যথাটা আপনি প্রথমেই লক্ষ্য করলেন যে আপনি যদি কিছুক্ষণ বিশ্রাম নেন তাহলে পরে এই ব্যথাটা চলে যায়। তাহলে পরে হলো এটা কিন্তু আসলে একটা উপসর্গ, এবং এটা আমরাকে বলি তখন স্টেবল এনজাইনা। এবং এই সময় রোগী যদি ডক্টরের কাছে যান তাহলে পরে ডক্টর অবশ্যই তখন কিছু পরীক্ষা নিরীক্ষা করেন, ইসিজি করেন, কিছু ট্রোপোনিন হার্ট অ্যাটাকের মার্কার করেন, এবং তারপরে হচ্ছে যে অনেক সময় হার্টের স্ক্যান বা যেটাকে আমরা ইকোকার্ডিওগ্রাম বলি সেটাও করতে দেন। বাট যদি রোগী সেটা সেই সময়টাতে ডাক্তারের কাছে না যান, একটা সময় পরে দেখা যায় যে এ ধরনের ব্যথা যখন হচ্ছে রেস্ট নেওয়ার পরেও আর ভালো হচ্ছে না, সেই ক্ষেত্রে কিন্তু আসলে তখন এটা অবশ্যই আরেকটু অ্যাডভান্স, অনেক অ্যাডভান্স কন্ডিশনে চলে গেছে, তখন এটাকে আনস্টেবল এনজাইনা বলে, এবং হার্ট অ্যাটাকের ঝুঁকি তখন আসলে অনেক বেড়ে যায়। এবং সেক্ষেত্রে অবশ্যই ডক্টর তখন আরও ইনভেস্টিগেশন করান, অনেক সময় এনজিওগ্রাম করান, এবং হচ্ছে আপনাকে চিকিৎসাও দেন। অনেক সময় এনজিওগ্রাম করার পরে স্ট্যান্ট অথবা রিং পরানো যেটা আমরা বলে থাকি সেটা করেন। অনেক সময় বাইপাস লাগতে পারে, সেটাও হতে পারে। আবার হচ্ছে যে একেবারেই হার্ট অ্যাটাক নিয়েই রোগী ডক্টরের কাছে চলে যান, সেক্ষেত্রে অবশ্যই ট্রিটমেন্টটা হচ্ছে সাথে সাথে রিং পরানো, বা আমরা যেটা স্ট্যান্টিং বলি, রোগীরা যেটাকে রিং পরানো বলে, সেটা সেটা হচ্ছে যে কমন প্রেজেন্টেশন। বাট যেটা বেশি করে জানতে হবে সেটা হলো যে বুকে ব্যথা ছাড়াও হার্ট অ্যাটাক, হার্টের অসুখের অন্য সিমটম থাকতে পারে, এবং অন্য সিমটমগুলোও হার্ট অ্যাটাকের লক্ষণ হতে পারে। সেগুলো কি? সেগুলো হলো বুকে জ্বালা পোড়া করা। নর্মালি আপনার বুকে জ্বালা পোড়া কখনো করে না, বাট এখন আপনি দেখছেন যে কিছু খাওয়ার পরে আপনার হচ্ছে যে বুক জ্বালা পোড়া করছে, অ্যাসিড রিফ্লাক্স হচ্ছে। নর্মালি আমরা অনেক সময় বলি আমার গ্যাস্ট্রিকটা বেড়ে গেছে বা গ্যাস্ট্রিক হয়েছে। অনেক সময় জাস্ট পেটের উপর দিকে ব্যথাটা করা, বা আমি বলবো বুকের নিচে ব্যথা করা, বাম পাশটায় বুকের নিচে ব্যথা করা, যেগুলো কখনোই মনে হয় না যে হার্টের কারণে এটা হতে পারে। বাট হ্যাঁ, এগুলো কিন্তু আসলে হার্ট ডিজিজের সিমটম হতে পারে। এবং এখন আমি দেখছি যে এই সিমটমগুলো নিয়েই কিন্তু ডক্টরের কাছে পেশেন্টরা বেশি আসে, এবং ইমার্জেন্সিতে আমি দেখেছি এই যে এটিপিক্যাল সিমটমগুলো নিয়েই রোগী কিন্তু এখন বেশি আসছেন। আরেকটা কারণের কথা বলবো যেটা আমি দেখেছি এই দেশে, এটা খুবই কমন, এবং আমার খুব নিকট একজন আত্মীয়কেও দেখেছি যে তার এই সমস্যাটা হয়েছিল, এবং পরবর্তীকালে সেটা লেট একটা ডায়াগনোসিস হলো যেটা একটা হৃদরোগ। সেটা হলো যে রোগী মাঝে মাঝে হচ্ছে যে অজ্ঞান হয়ে যান, মাঝে মাঝে রোগী অজ্ঞান হয়ে পড়ে যান, এবং তখন তার রোগীর বিভিন্ন রকমের ইনজুরি হয়। সেটা হতে পারে হেড ইনজুরি হচ্ছে, এবং এটা বিভিন্ন সময় হতে পারে, রাস্তাঘাটে হতে পারে, বাসায় হতে পারে। হঠাৎ করে বারবার হেড ইনজুরি হচ্ছে, বিভিন্ন জায়গায় ইনজুরি হচ্ছে, এবং এটা আমরা বলি অনেক সময় সিনকোপি হচ্ছে। তো নর্মালি যেটা হয় যে এ ধরনের প্রবলেমগুলো হলে আমরা ভাবি যে এটা হয়তো নিউরোলজিক্যাল কোনো প্রবলেম, লাইক হচ্ছে স্ট্রোক অথবা টিআই এর একটা উপসর্গ, মিনি স্ট্রোকের একটা উপসর্গ। বাট এটা কিন্তু হার্টের কারণে হতে পারে। এবং
যেটা হয়েছিল আমার 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 খুব নিকট আত্মীয়ের ক্ষেত্রে, তাকে কিন্তু আমরা প্রথমে আমি দেখেছি উনি নিউরোলজিস্টের কাছে গেছিলেন এবং নিউরোলজিস্ট ওনাকে সিটি স্ক্যান, এমআরআই, ব্লাড টেস্ট সব কিছু করতে দিয়েছিলেন, সাথে কিন্তু ইসিজিও করতে দিয়েছিলেন এবং ইসিজিতে কিন্তু ফাইন্ডিং ছিল যে তার হার্টের প্রবলেম আছে, কিন্তু উনি সামহাও এটা ওভারলুক হয়ে গেছিল। তারপরে যখন উনি একজন হার্ট স্পেশালিস্টের কাছে যান, তখন উনি হার্টের একটা স্ক্যান বা এখো করানো হয় এবং তখন আসলে দেখা যায় যে হ্যাঁ, ওনার হার্ট ডিজিজ আছে। এবং লাস্ট যেটা করা হয় সেটা হলো যে হার্টের প্রবলেম হলে সবসময় তো হচ্ছে যে স্ট্যান্টিং বা হচ্ছে বাইপাস না, অনেক সময় হার্টের অনেক রকমের প্রবলেম হয়। একটা হচ্ছে যে রক্ত চলাচল করছে না ঠিক মতো, হার্ট ঠিক মতো ব্লাড পাচ্ছে না, সেটা হতে পারে। হার্টের যে রিদম যেটা বলা হয় হয়ে থাকে, যে হার্টের যে পাম্প করে, নর্মাল যে বিটটা রেগুলারলি পাম্প করে, নর্মাল যে রিদমটা থাকে সেটা মেনটেন হচ্ছে না, হার্ট ইরেগুলারলি পাম্প করছে এবং যেটাকে অনেক সময় আমরা অ্যারিথমিয়া বলি। বেসিক্যালি এটা একটু বোঝা কঠিন, যে হার্টটা আপনি নিজেই ফিল করবেন জিনিসটা, যে এরকম ঢিপ 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 না করে, মানে ইরেগুলারলি ঢিপ, কিছুক্ষণ পজ দিয়ে আবার একটা ঢিপ, এরকম করছে, অন্যরকম একটা প্রেজেন্টেশন, এটাও হতে পারে। তখন কিন্তু রোগীর আসলে পেসমেকার লাগে। হ্যাঁ, এবং এক্ষেত্রে আমার যে আত্মীয় ছিলেন তার কিন্তু আসলে পেসমেকার লেগেছিল, এই যে উনি বারবার ঘন ঘন জ্ঞান হারিয়ে পড়ে যেতেন এবং বারবার হেড ইঞ্জুরি হচ্ছিল। এটা আসলে হচ্ছিল হার্টেরই রিদমের প্রবলেমের কারণে, যার কারণে পেসমেকার বসানো হয়েছিল। সো আপনারা জানেন যে হার্টের কিছু চিকিৎসা, যেগুলো ওষুধের পাশাপাশি কিছু চিকিৎসা আছে, একটা হচ্ছে স্ট্যান্টিং করানো বা রোগীরা যেটাকে রিং পরানো বলেন, একটা হচ্ছে বাইপাস করানো। সেটা একটা অবশ্যই একটা সেটা আরও এক্সটেন্সিভ, যেটাতে আপনার যে এফেক্টেড, যে আপনার হার্টের যে আর্টারিগুলো, যেগুলোতে চর্বি জমা হয়ে গেছে, সেই আর্টারিগুলো ব্লক হয়ে গেছে, সেগুলোকে রিপ্লেস করা হয় অন্য আরেকটা অংশ থেকে, শরীরের অন্য অংশ থেকে ভেইন নিয়ে সেটাকে রিপ্লেস করা হয়। এটা একটা জটিল ব্যাপার, সেদিকে আর যাবো না। আরেকটা হলো পেসমেকার, যেটা হলো যে আমি বললাম যে এই যে দৌড়াতে গিয়ে অজ্ঞান হয়ে পড়ে যাওয়া, বা একটু ভারী কাজগুলো অজ্ঞান হয়ে পড়ে যাওয়া, বা মাথাটা ঝিমঝিম করা, মাথা ঘুরে পড়ে যাওয়া, মাথাটা ঘুরছে হঠাৎ করে, এগুলো কিন্তু মানে দেখাচ্ছে যেটা নিউরোলজির একটা প্রবলেম, বাট এগুলো কিন্তু আসলে হার্টেরও প্রবলেমের লক্ষণ হতে পারে এবং বেশিরভাগ সময় এই জিনিসগুলো আমরা দেরিতে একটু চিকিৎসাটা হয়ে যায়। তো অনেকগুলো কথা বললাম, যেগুলো হচ্ছে যে আপনাদেরকে এই ব্যাপারে সবাইকে একটু সচেতন করে দেওয়া, যে হার্টের ঝুঁকিতে কারা, হার্ট ডিজিজের যে ঝুঁকিতে কারা আছেন, এবং আপনারা আসলে সেই ঝুঁকি থেকে এড়ানোর জন্য যেটা সবচেয়ে বেশি প্রয়োজন সেটা হচ্ছে জানা যে উপসর্গগুলো কি, এবং ডক্টরের সাথে কনসাল্ট করা, ডক্টরের শরণাপন্ন হওয়াটা খুবই জরুরি। এবং কখনো কোনো সিমটমকে ছোট করে না দেখা। একটা মানুষ যার কখনো গ্যাস্ট্রিক হয়নি, তার হঠাৎ করে বুক জ্বালাপোড়া করছে এবং তার কিছু রিস্ক ফ্যাক্টর আছে, যেমন তার হাই ব্লাড প্রেশার আছে অথবা হাই কোলেস্ট্রল যে আছে এবং এটা কন্ট্রোলে নাই, তাহলে সেক্ষেত্রে অবশ্যই তো উনি হার্টের প্রবলেমের ঝুঁকিতে আছেন। অতএব আপনাদের মধ্যে এই মেসেজটা দেওয়া যে হার্টের একজন রোগী কী কী উপসর্গ নিয়ে ডক্টরের কাছে যেতে পারে, তার কি উপসর্গগুলো হতে পারে, আপনারা সে ব্যাপারে সচেতন হবেন এবং কারা কারা ঝুঁকিতে আছেন এবং সেক্ষেত্রে কি কি করণীয় সেগুলো আপনাদেরকে জানানো। কিন্তু একটা পর্বে আসলে সব কিছু ডিটেলসে বলা সম্ভব না। আমি আশা করব পরবর্তী পর্বে আমরা হার্ট অ্যাটাক বা হৃদরোগের ঝুঁকি কমাতে কি কি করতে পারি সেই সম্পর্কে আমি আপনাদের সবাইকে ইনশাআল্লাহ পরবর্তী পর্বে সবাইকে জানিয়ে দিব। আজ রাখছি এখানে এবং আশা করি সবাই বেশ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, বাই।